হ্যাঁ, এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক আছে বলে আমার তো মনে হয় না। এখানে একজন যাত্রী ব্যক্তি তিনি অত্যন্ত অশোভন আচরণ করেছেন এক মহিলার প্রতি, এবং তার পাল্টা হিসেবে মহিলা জবাব দিয়েছেন। যেহেতু আমাদের দেশের প্রশাসন সঙ্গে সঙ্গে সেখানে কাজ করে উঠতে পারেনি, রেলের তরফ থেকে কেউ আসেনি, এবং অন্য যাত্রীদের তরফ থেকে কি করেছে সেটা জানা যায়নি। উনি মহিলা তার নিজের সম্মান নিজে রেখেছেন, আমি বাহবা জানাই, সাধুবাদ জানাই। আমার কাছে এখানে ধর্মের কোনো গুরুত্ব নেই, সে যে ধর্মেরই হোক। লজ্জার ব্যাপার যে ওনাকে এই একটা প্রতিবাদ করার জন্য ওনার একটা পরীক্ষা মিস হয়ে গেল। আমি ওনার প্রতি সাধুবাদ জানিয়ে বলি যে আপনি হতাশ হবেন না। জীবনে এ ধরনের ঘাত প্রতিঘাত আসে, যে প্রতিবাদ আপনি করেছেন তার জন্য আপনি জীবনে একদিন বড় হবেনই। আমরা ওই পশ্চিমবঙ্গকে, আমরা ওই বাংলাদেশ যেভাবে ঘটছে সেই জিনিস যাতে না হতে দিই, তার জন্য সব মানুষকে কিন্তু এক হতে হবে। আজকে যারা মনে করছে যে সংখ্যালঘুরা আমার সঙ্গে আছে, একটা সময় আসবে সংখ্যালঘুরাই হয়তো মনে করবে এদেরকে সরিয়ে আমাদের নিজস্ব সংগঠনের লোক থাকা দরকার। সেদিন কিন্তু বিপর্যয় ঘটতে পারে। যে আমরা পশ্চিমবঙ্গে হাজার দুর্নীতি ঘটেছে, ভারতবর্ষের অনেক রাজ্যে অনেক দুর্নীতি ঘটেছে, কিন্তু এইভাবে শিক্ষক নিয়োগের এরকম দুর্নীতি কোনোদিন আমরা দেখিনি। নিয়োগ দুর্নীতিটা কোথায় গিয়ে পৌঁছেছে এবং এবং কারা এতে জড়িত, এবং সর্বোচ্চ মহলের সমর্থন না থাকলে এই ধরনের কাজ করা যায় না। দেখুন, যেটা ঘটেছে আমি যতটা দেখেছি ভিডিওতে সমাজ মাধ্যমে, ভদ্রমহিলা ট্রেনে যাচ্ছিলেন, একজন বয়স্ক লোক যার দাড়ি দেখে বোঝা যাচ্ছে উনি কোন ধর্মের, উনি ভিডিও করছিলেন। একজন মহিলার ভিডিও এইভাবে তার অনুমতি ছাড়া করা যায় না, এবং কিভাবে ভিডিও করছিলেন না করছিলেন সেটা বোঝা না গেলেও যে অনুমতি ছাড়াই যদি ভিডিও হয়ে থাকে এটা অপমানজনক, তার সেটা উনি অনুমতি না নিয়েই করছিলেন। নিশ্চয়ই মহিলা তাকে জিজ্ঞেস করেছেন কেন করছেন, উনি সদুত্তর না দিতে পারায় বাকবিতণ্ড হয়েছে, চটচপর পড়েছে। এর সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক আছে বলে আমার তো মনে হয় না। এখানে একজন যাত্রী ব্যক্তি তিনি অত্যন্ত অশোভন আচরণ করেছেন এক মহিলার প্রতি, এবং তার পাল্টা হিসেবে মহিলা জবাব দিয়েছেন। যেহেতু আমাদের দেশের প্রশাসন সঙ্গে সঙ্গে সেখানে কাজ করে উঠতে পারেনি, রেলের তরফ থেকে কেউ আসেনি, এবং অন্য যাত্রীদের তরফ থেকে কি করেছে সেটা জানা যায়নি। উনি মহিলা তার নিজের সম্মান নিজে রেখেছেন, আমি বাহবা জানাই, সাধুবাদ জানাই। আমার কাছে এখানে ধর্মের কোনো গুরুত্ব নেই, সে যে ধর্মেরই হোক। ভদ্রলোক যদি সংখ্যালঘু সম্প্রদায়ের হয় তার প্রতি এই ধরনের কাজ করার সাহসটা দরকার লাগে, কেন সবাই ভয় পায় যে সংখ্যালঘুদের উপরে আমি যদি এই ধরনের আচরণ করি তাহলে হয়তো অনেকে আমাকে আক্রমণ করতে পারে। তা সত্ত্বেও উনি কিন্তু এই যেটা যে কাজটা করেছেন সাধুবাদ পাওয়ার যোগ্য। এখন ওনাকে যদি কেউ পাল্টে আক্রমণ করে, আমাদের যে পুলিশ প্রশাসন তারা যদি সুরক্ষা না দিতে পারে, এর চেয়ে লজ্জার আর কিছু হয় না। উনি যে পরীক্ষা দিতে পারেননি, কি পরীক্ষা আমি সেটা জানি না। যাই হোক, যে কোনো পরীক্ষাই জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাকে বাধ্য হতে হলো পরীক্ষা না দেওয়া, হয়তো নানান ধরনের ওনার কাছে ভয় দেখানো হচ্ছে নানান মাধ্যমে। ওনার পরিচয় কিভাবে গেল সেটাও অবাক করা ব্যাপার। তো যাই ঘটুক না কেন, যেটা পরিষ্কার যে মহিলার সঙ্গে যে আচরণটা করা হয়েছে ট্রেনেতে, এবং তারপরে যে হুঙ্কার তার প্রতি দেওয়া হচ্ছে সেটা একেবারেই কাম্য নয়। এবং আমি চাইবো যে সরকার দ্রুত ব্যবস্থা নেয়, এবং মানে অন্য যে সমস্ত রাজনৈতিক দল বা সামাজিক দল যেগুলো আছে, এনজিও আছে, তারাও যেন মহিলার সমর্থনে পথে নামেন। কেননা মহিলাদের সম্ভ্রম রক্ষার দায়িত্ব খালি সেই নারীর হতে পারে না, এটা সমাজের অন্য সর্বত্রই তার দায়িত্ব পড়ে যায়। এবং যে সাহস উনি দেখিয়েছেন, যে সাহস অন্যরা দেখাতে চাইবে না যদি না মানুষ সেভাবে পথে নামে এগিয়ে আসে। লজ্জার ব্যাপার যে ওনাকে একটা প্রতিবাদ করার জন্য ওনার একটা পরীক্ষা মিস হয়ে গেল। আমি ওনার প্রতি সাধুবাদ জানিয়ে বলি যে আপনি হতাশ হবেন না। জীবনে এ ধরনের ঘাত প্রতিঘাত আসে, যে প্রতিবাদ আপনি করেছেন তার জন্য আপনি জীবনে একদিন বড় হবেনই। আমি স্যার একটা প্রশ্ন রাখবো যে এই কেমন বাংলার চিত্র যেখানে একদম ভিকটিমের পরিচয় প্রকাশ করে তার রীতিমতো তার একদম জীবন বিপন্ন করে দেওয়া হচ্ছে, এবং কোথাও গিয়ে তার যে একটা জীবনহানির সম্ভাবনা তৈরি হয়ে যাচ্ছে, কি বলবেন? দেখুন, সংখ্যালঘুরা মোটামুটিভাবে
সরকারের খুবই কাছে আছে, তাদের ভোটটা সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তাদের মধ্যে যদি কেউ অন্যায় আচরণ করে, তার বয়স যাই হোক না কেন, সেটা তো সাধুবাদের যোগ্য নয়। এখানে এখানে তিনি আক্রান্ত হয়ে তাকে মারধর করা হয়েছে সংখ্যালঘু বলে নয়, তিনি যে কাজটা করছিলেন সেটা অনুচিত কাজ বলেই করা হয়েছে। বোঝা যাচ্ছে প্রশাসনের একটা অংশ মৌলবাদীদের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে চাইছে, যেটা কিন্তু বিপজ্জনক। আমরা ওই পশ্চিমবঙ্গকে, আমরা ওই বাংলাদেশ যেভাবে ঘটছে সেই জিনিস যাতে না হতে দিই, তার জন্য সব মানুষকে কিন্তু এক হতে হবে। স্যার আমি একটা প্রশ্ন করবো যে রাজ্যের যে মুসলিম অধ্যুষিত যে বিধানসভা, সেখানে দেখা যাচ্ছে একদম লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভোটার সংখ্যা, একদম উল্টো দিকে যে সমস্ত বিধানসভা এলাকায় অবাঙালিরা থাকেন সেখানে ভোটার বৃদ্ধির হার সব থেকে কম। কি বলবেন, কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, রাজ্য যে সরকার আছে তারা মনে করে যে তাদের সমর্থনের ভিত্তি হচ্ছে সংখ্যালঘুরা। তাদের 30-32% ভোট একেবারে বাধা আছে এবং সেইটাকেই ভরসা করে তারা নির্বাচনে এগোতে চায়। তাই সংখ্যালঘু এলাকায় তাদের সংগঠনও বেশ ব্যাপক, অন্যরা ঢুকতে পারে না এবং সেখানে বেশ ব্যাপকভাবে ভুয়া ভোটার প্রবেশ করছে। নানানভাবে মানুষ যারা হয়তো সেখানে বাসিন্দা নয় তাদের নাম প্রবেশ করানো হচ্ছে। আমরা জানেন যে ভোটার লিস্টে নাম তুলতে গেলে কেন্দ্র, যদিও ইলেকশন কমিশন সংবিধান অনুযায়ী একটা ফেডারেল বডি, কিন্তু সব দায়িত্ব রাজ্যই করে থাকে, রাজ্যের লোকাল অ্যাডমিনিস্ট্রেশন করে থাকে এবং তারা সেগুলোকে প্রপারলি ভেরিফাই না করে হাজারটা নাম, ভুয়ো নাম সেখানে তুলছে এবং স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই ভোটগুলো শাসক দলের পক্ষে যাবে। তো এই সব করে কয়েকটা নির্বাচন জেতা যায় বটে, কিন্তু এইসব করে কোনো জনভিত্তি তৈরি করা যায় না। বামেরাও একই জিনিস করেছিল এবং যাদের জন্য করেছিল তারাই তাকে সরিয়ে দিয়েছে। তো আজকে যারা মনে করছে যে সংখ্যালঘুরা আমার সঙ্গে আছে, একটা সময় আসবে সংখ্যালঘুরাই হয়তো মনে করবে এদেরকে সরিয়ে আমাদের নিজস্ব সংগঠনের লোক থাকা দরকার, সেদিন কিন্তু বিপর্যয় ঘটতে পারে। আমরা গণতন্ত্রকে জিয়ে রাখবো, কিন্তু এইভাবে একটা নির্দিষ্ট ধর্মগোষ্ঠীর মানুষকে তোষণ করে যদি এগিয়ে যাওয়ার যে চেষ্টা, সেটা অত্যন্ত দুঃখজনক। যারা গণতন্ত্রকে প্রকৃত মূল্য দিতে চায় না, এইভাবেই তারা কিছু ধর্মের মানুষের উপরে ভরসা করেই এগোতে চাইছে। এবং দেখা যাক তারা একই জিনিস যেটা করছে যে যেখানে আপনি বললেন অবাঙালি এলাকা আছে, উত্তরপ্রদেশ, বিহার বা গুজরাট, এসব এলাকার মানুষ আছেন, তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে করে তারা ভোটার লিস্টে নাম না তোলে বা তারা চলে যায়। এইসব কাণ্ডগুলো করাচ্ছে এবং এমনই তাদের ভয়ভীতি তৈরি করেছে যে তারা নির্বাচনেও খুব একটা অংশগ্রহণ করে না এবং তাদের ভোটটা অন্যরাও দিয়ে দেয়। এই ঘটনা কলকাতার বিভিন্ন অঞ্চলে আমরা দেখেছি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় যেখানে অবাঙালিরা থাকে সেখানে এগুলো ঘটছে। সুতরাং এটা হচ্ছে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা। যারা হচ্ছে শাসক দলকে ভোট দেয় তাদের সংখ্যা ভুয়ো প্লাস সঠিক সংখ্যা কী করে বাড়ানো দেখানো যায় সেটাই তাদের লক্ষ্য। একই সঙ্গে যারা ভোট দেয় না তাদের সংখ্যা কী করে কমানো যায়, তাদের কী করে ডিলিট করে দেওয়া যায়, এই চেষ্টাই চলছে। এখন নির্বাচন কমিশন এগুলোকে তো তারা যখন অভিযোগ তারা পাচ্ছে তাদের এগুলো পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার। তারা যদি মনে করে যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন এটা পারছে না, এর দায়িত্ব তারা অন্য কারোকে দিতেই পারে, লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে দিতে হবে এরকম কথা সংবিধানে বলা নেই। একদম। স্যার আমি একটা প্রশ্ন, এবারে যে প্রশ্নটা আমি আসবো, যাদবপুর, একদম যাদবপুর বিশ্ববিদ্যালয় সবসময় এ রাজ্যের সংবাদের শিরোনামে সবসময় থাকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কিন্তু এ যাবৎকালে বিগত বেশ কয়েকদিন ধরে আবার ফের মানে সংবাদের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়, একদম শিক্ষামন্ত্রীর সঙ্গে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের যে বাদানুবাদের চিত্র আমাদের সামনে এলো। আমি এই প্রসঙ্গে বলবো, যাদবপুরে স্যার কি এমন আছে যে রীতিমতো সিসিটিভি ক্যামেরা বসাতে বাধা, বারংবার রাজ্যপালকে ঢুকতে বাধা, পুলিশ ঢুকতে বাধা, সংবাদ মাধ্যমকেও ঢুকতে বাধা এবং ভিভিআইপিদের গাড়ির উপরে উঠে নোংরা প্রতিবাদ? যাদবপুরকে কেন স্যার সোজা করা যাচ্ছে না? সমাজের বিভিন্ন অংশের প্রশ্ন, কেন বারবার এরকম ঘটনা ঘটছে, কি বলবেন? দেখুন, ছাত্রছাত্রী যেই হোক না কেন, যেখানেই হোক না কেন, তারা একটা সুনির্দিষ্ট শৃঙ্খলের মধ্যে দিয়েই তাদেরকে জীবন পালন করতে হয়। আমি এই বিশেষ ইনস্টিটিউশনে পড়ি বলেই আমার বিশেষ যোগ্যতা আছে, এই ধরনের ভাবনা কারোর থাকা উচিত নয়।
হয়তো ছাত্রদের গোড়ায় যখন ভর্তি হয় তাদের সেটা থাকে না, তাদের মধ্যে কিছু বাইরের লোক বা ভেতরের কিছু লোক এমন একটা ধারণা দিয়ে যায় তোমরা এখানে পড়ো, তোমাদের একটা আলাদা স্বীকৃতি আছে। এবং এই স্বীকৃতিটা হচ্ছে এতদিন ধরে বোঝানোর চেষ্টা হচ্ছে যে যাদবপুর মানেই হচ্ছে যেটা বাম। এটা আপনি বামেদের নানান ধরনের বাম আছে, সোজা, পেছনে, অতি, হ্যাঁ, গভীর, এরকম নানান ধরনের বাম তারা রয়েছে। এবং তুমি যদি নিজেকে বাম আইডেন্টিটির সঙ্গে নিজেকে জড়িয়ে না রাখো, তাহলে তুমি যাদবপুরের সঙ্গে পরিচিত হতে পারবে না, এরকম একটা ভাবনা চিন্তা। আর যখন ছাত্রছাত্রীরা পড়তে আসে তখনই তাদেরকে ব্রেন ওয়াশ করার চেষ্টা হয়। অনেকে হয়তো এই ধরনের চিন্তা আগে থেকে তারা হয়তো পালন করতো না, মনে করতো না। ইদানিংকালে দেখা গেছে কোনো বামপন্থী ছাত্র যে মার খেয়েছে তার বাবা বোধহয় তৃণমূলের নেতা, এরকমও দেখা গেছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে তারা বাড়িতে যে ধরনের রাজনীতির সঙ্গে পরিচিত হয়ে এসেছে বা পরিবারের যে সংস্কৃতির সঙ্গে, এখানে এসে তাদেরকে ব্রেন ওয়াশ করে বাম কালচারের সঙ্গে তাকে নিয়ে আসা হচ্ছে। এখন তারা যদি স্বতঃস্ফূর্তভাবে কোনো কোনো আদর্শকে গ্রহণ করে, এটা তো কারোর কিছু বলার নেই, সে বাম অতি বাম যে বামেই যাক না কেন, সেটা অন্যের কিছু বলার থাকে না। কিন্তু তারা যদি বলতে থাকে যে আমাদের উপর কোনো নিয়ম শৃঙ্খলা চলবে না, আমরা সব কিছুর ঊর্ধ্বে, অর্থাৎ আমাদের এখানে সিসিটিভি বসানো যাবে না, যে সমস্ত নিষেধাজ্ঞা অন্য ইউনিভার্সিটি ছাত্ররা মেনে নেয় এখানে মানা যাবে না, তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য নয়। যারা সেখানে প্রশাসনে আছেন তাদের দায়িত্ব, গুরু দায়িত্ব তাদেরকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসা। এবং এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বামেরা দেখতে পাচ্ছে যে পশ্চিমবঙ্গের সর্বত্রই তাদের আর মানুষ সেভাবে গ্রহণ করছে না। দীর্ঘকাল তারা শাসনে ছিল এবং শাসনে থাকার ফলে মানুষ যে ধরনের তাদের কাছ থেকে ভেবেছিল যে ধরনের সার্বিক উন্নতি হবে সেটা ঘটেনি। এখন তারা ক্ষমতায় নেই, এখন তারা একমাত্র কয়েকটি প্রতিষ্ঠানের মধ্যে রয়ে গেছে, সারা দেশ জুড়ে কয়েকটি প্রতিষ্ঠানেই তারা রয়ে গেছে। এবং সেখানকার ছাত্রদের বলা যেতেই পারে ব্রেন ওয়াশ করে তারা টিকে থাকতে চাইছে। আপনি যদি দেখেন এই সমস্ত ছাত্র যারা এখানে পড়ছে এত বাম হয়ে যায়, আবার যখন পাশ করে বেরিয়ে যায় কারুর আর বামের সঙ্গে তাদের যোগাযোগ থাকে না। তার মানে বোঝাই যাচ্ছে যে ব্রেন ওয়াশটা কত তীব্র হয় যখন তারা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকে। এবং তারা তাদের বোধহয় এমনও প্রতিশ্রুতি দেওয়া হয় যে এখানে তুমি আমাদের সঙ্গে থাকলে এই সুবিধে পাবে, ইনক্লুডিং তোমার হয়তো পরীক্ষার ফলের ব্যাপারটা হয়তো থাকতে পারে। এই কারণেই তারা হয়তো থাকে এবং পরবর্তীকালে পাশ করার পর আমি খুব একটা দেখি না যাদবপুর থেকে পাশ করে বিরাট বড় বড় বামের নেতা হয়েছে। ইদানিংকালে আমি সেরকম আমার নজরে আসে না, বা অন্যত্র একই জিনিস দেখা যায় যে যেখানে বাম দুর্গ বলে পরিচিত সেখান থেকে যারা পাশ করে বেরিয়ে যায় তাদের অতীত বাম নেই, এবং অনেকে যারা বেরিয়ে যাচ্ছে তাদের ভবিষ্যতে বামের সঙ্গে যুক্ত নেই। সুতরাং যে কটা বছর তারা থাকে তাদেরকে কেউ ব্যবহার করছে। এখন যারা প্রশাসনে আছেন তাদের উচিত এই ছাত্রছাত্রীদের সঙ্গে ভালো করে কথা বলা এবং তাদেরকে বোঝানো যে দেখো কয়েক বছর মাত্র বিশ্ববিদ্যালয়ে তোমাদের মানে পঠন পাঠনের সুযোগ, এই সুযোগ তোমরা নষ্ট করো না। এই সময় তোমরা যদি সঠিক গবেষণা করতে পারো, পড়াশুনো করতে পারো, তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। এই ধরনের এই ধরনের রাজনৈতিক হঠকারিতার মধ্যে দিলে তোমাদের পরীক্ষার ফল খারাপ হতে পারে, তোমাদের শেখাও সঠিক হবে না, এবং তারপরে তোমাদের ভবিষ্যৎ, বাবা মারা এত কষ্ট করে তোমাদের এখানে পাঠিয়েছেন, তারাও হতাশ হয়ে পড়বেন তোমাদের এই আচরণে। সুতরাং এই ধরনের আচরণ সঠিক নয়। তোমরা ভালো করে শেখো, জানো সারা দুনিয়ায় কি হচ্ছে, তারপরে একদিন তোমাদের নিশ্চয়ই তোমাদের সুযোগ আসবে কোন আদর্শ গ্রহণ করবে সেই সিদ্ধান্ত তো তোমাদের। হ্যাঁ, দেশটা গণতান্ত্রিক, সংবিধান সকলকেই সব মত প্রচারের সুযোগ দেয়। সুতরাং সেখানে তো ভয়ের পাবার কিছু নয়, কিন্তু আসল শিক্ষাই যদি না থাকে তোমরা কোন মতটাকে সঠিক বলে গ্রহণ করবে? আজকের যে মতটাকে সঠিক বলে মনে হচ্ছে, আরো ভালো পড়াশোনা করলে মনে হবে যে এই মতের নানান ধরনের যে সমস্ত ফ্যালাসিগুলো আছে যেগুলো এখনো বোঝা যাচ্ছে না, একটু পড়াশোনা করলে হয়তো বোঝা যাবে। তখন নিজেকেই দোষ দিতে ইচ্ছে করবে কি ভুলটাই আমি করেছি, এবং তাতে কেরিয়ারের অনেকগুলো বছর পিছিয়ে পড়তে হয়। নকশাল আন্দোলন করে বেশ কিছু ছেলে মেয়ে যারা একেবারে যাদের ব্রিলিয়েন্ট বা সুপার ব্রিলিয়েন্ট বলা যেতে পারতো,
তারা অনেকেই হারিয়ে গেছে, বাবা মার স্বপ্ন হারিয়ে গেছে, তাদের নিজেদের স্বপ্ন হারিয়ে গেছে খালি কতগুলো রাজনৈতিক হঠকারিতার মধ্যে থেকে। এবং সেটা যাতে তারা না যায়, সেখানকার শিক্ষক যারা আছেন, প্রশাসক যারা আছেন, ছাত্রছাত্রীদের ভালোবাসার মধ্য দিয়ে যদি তাদেরকে বোঝানো যায় তাদের দায়িত্বটা কী, তাদের কর্তব্যটা কী, তাহলেই আমার মনে হয় তাদের এই রাজনীতির জাঁতাকল থেকে দূরে রাখা যাবে। আমি রাজনীতি বলতে সেই ধরনের রাজনীতির কথা বলছি যারা ছাত্রদেরকে কেবল ব্যবহার করতে চায় এবং তাদের যে যথাযোগ্য শিক্ষা সেটা যারা দিতে চায় না, সেই শিক্ষা সেই ব্যবস্থা থেকে তাদেরকে দূরে রাখতে হয়। স্যার, আমি একটা প্রশ্ন করবো। আপনি একটু আগে বললেন যে এই যে সিপিআইএম এর যে রাজনৈতিক সত্তা তা এখন শুধুমাত্র সীমিত হয়ে গিয়েছে কতগুলো প্রতিষ্ঠানের মাধ্যমে। আমি এক্ষেত্রে জিজ্ঞেস করবো যে যাদবপুর নিয়ে কি, এই যে যাদবপুরের আন্দোলন, তাতে কি সিপিএম কিছুটা হারানো জমি ফিরে পেল? হ্যাঁ, দেখুন মানে তারা আরজিকর মুভমেন্টের সঙ্গে যথেষ্টই জড়িয়েছিল, কিন্তু যখনই দেখতে পেলো যে আরজিকর মুভমেন্টের রাশটা অন্য দলের হাতে চলে যাচ্ছে বা অন্য দল ঢুকে পড়ার চেষ্টা করছে, তখন নিজেদের সত্তা বজায় রাখতে গিয়ে তারা যে ধরনের চাল খেললো, দেখা গেল তাতে হ্যাঁ ওই আন্দোলন বেশি দিন এগোনো গেল না। যদিও আরজিকর আন্দোলনটা কিন্তু পশ্চিমবঙ্গে আন্দোলনের ইতিহাসে একটা বিরাট ভূমিকা, বিরাট আর তার একটা ইয়ের বহন করে, তার ঐতিহ্য বহন করে। কেননা বহুদিন বাংলা এই ধরনের আন্দোলন দেখেনি এবং বাংলার সব মানুষকে প্রায় ঐক্যবদ্ধ করে দিয়েছিল। কিন্তু নেতৃত্ব কে দিবে এই ভাবনা চিন্তা থেকেই কিন্তু বামেরা বা অন্য দলকে সরিয়ে রাখার চেষ্টা করে, তাতেই পতন হয়। এখন যখন আরজি করটা এখন আর ইস্যু হচ্ছে না, আরজি করের রায় বেরিয়ে গেছে, এখন সেখানে সিবিআই এর যে রিপোর্ট এসছে সেগুলো দেখা যাচ্ছে যে হতে পারে সঠিক তদন্ত হয়নি, কিন্তু যা রিপোর্ট এসেছে তাতে নিয়ে নতুন করে আন্দোলন করার জায়গা খুব একটা নেই বলেই তারা মনে করছে। এখন যদি যাদবপুরে যে ঘটনা ঘটে গেল, সত্যি যাদবপুর ক্যাম্পাসের ভেতরে কারোর কোনো গাড়ি ওইভাবে দ্রুত যাওয়া উচিত নয়। ক্যাম্পাসের মধ্যে যে কোনো কেউ ঢোকে, মন্দিরে যেমন তার একটা তার স্নিগ্ধতা আছে, যেখানে যেই মন্দিরে কেউ ঢোকে সেখানে হাতিয়ার রেখে দিতে হয়, জুতো খুলতে হয়, এটা নিয়ম। মন্দিরের আমরা যে ইষ্ট দেবতা আছে তাকে আমরা শ্রদ্ধা জানাই। প্রতিষ্ঠানগুলোই হচ্ছে একটা মন্দির এবং সেখানকার ইষ্ট দেবতাকে অর্থাৎ জ্ঞানকে যদি আমি শ্রদ্ধা জানাতে যাই, তাহলে আমাকে সেইভাবেই সেই বিদ্যালয় সেই জ্ঞানের কাছে মাথা নত করে আমায় ঢুকতে হবে, আমার ঔদ্ধত্য দেখানো চলবে না। এবং সেখানে যখন আমি দেখছি যে এক ছাত্র পড়ে গেছে, সে আমার গাড়ি চালানোর ভুলেই হোক, জোরে চালানোর জন্যই হোক, বা নিজেই পড়ে গেছে, যাই হোক না কেন, সেটা তো তার একটা পক্ষে তার শারীরিক বিরাট ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা ছিল। তখন সেখানে যারা ছিলেন তাদের ভূমিকাটা কিন্তু খুব মানব দরদি বা ছাত্র দরদি দেখা যায়নি। অত ছাত্র দরদি না হয়ে যারা যদি শিক্ষার দিকে শিক্ষার কথা বলে, তাদেরকে দিয়ে তাদের কাছ থেকে খুব একটা ভালো ফল আশা করা যায় না। একদমই স্যার। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, আমি অনেকগুলো প্রশ্ন করলাম। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বাড়িতে একদম কিভাবে পৌঁছতো নিয়োগ দুর্নীতির কালো টাকা? একদম সূত্রের খবর অনুযায়ী সিবিআই এর কাছে এক এজেন্টের দাবি যে টিভির বাক্সতে টাকা, চাকরি চুরির কোটি কোটি টাকা পৌঁছেছিল কালীঘাটের কাকুর বেহালার বাসভবনে। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক তথ্য সিবিআই এর হাতে, কি বলবেন? না, দেখুন কালীঘাটের কাকুর যে চিত্র বেরোচ্ছে আমরা তো অবাক যে আমরা পশ্চিমবঙ্গে হাজার দুর্নীতি ঘটেছে, ভারতবর্ষের অনেক রাজ্যে অনেক দুর্নীতি ঘটেছে, কিন্তু এইভাবে শিক্ষক নিয়োগে এরকম দুর্নীতি কোনোদিন আমরা দেখিনি। হ্যাঁ, সাধারণত লেখাপড়া শিখেই শিক্ষক হতে চায়, তাদের একটা মানুষ তৈরির কারখানার সঙ্গে সেই যুক্ত হবো এই ধারণা থেকেই তারা শিক্ষক হয় এবং সেখানে দেখা যাচ্ছে 10 লাখ 15 লাখ টাকা করে নিচ্ছে, নিয়ে সে অনেকেরই সে সামর্থ্য নেই, গটি বাটি বিক্রি করে তারা টাকা দিচ্ছে চাকরি পাবার দৌড়াতে। হয়তো চাকরি পেলে তাদের কারোর বাবা মাকে দেখতে পাবে বা কারোর হয়তো সংসার করতে পারবে, এই নানান ব্যাপার নিয়েই তারা সেই টাকা দিয়েছে। কিন্তু যখন দেখা যাচ্ছে টাকা দিয়েও তাদের চাকরি হয়নি, তখন তাদের যে হতাশা সেটা কিন্তু সত্যি এটা ভাবা যায় না। যে কাজগুলো যারা করেছেন তারা অত্যন্ত অপরাধমূলক কাজ করেছেন। এরকম যে কালীঘাটের কাকু যিনি, তিনি কেমন ভদ্রলোক আমি বুঝে উঠতে পারছি না। তার একবার ভাবা উচিত ছিল তার নিজের ছেলে মেয়ে যদি এরকম অবস্থা হতো কোন জায়গায় যেতেন। এবং সে টাকাটা তো যারা নিয়েছে তারা তো অনেকেই ক্ষমতাশীল মানুষ,
তারা একবারও ভেবে দেখলেন না যে এইভাবে টাকা নিয়ে পশ্চিমবঙ্গে কিরূপ তারা দিচ্ছেন, পশ্চিমবঙ্গের বেকার যুবকদের কোন হতাশার মধ্যে তারা ফেলছেন, এটা একবারও তারা দেখলেন না। যারা তদন্ত করছেন, বহুদিন ধরে তদন্ত করছেন, একদিন হয়তো বলবেন যে তদন্তের প্রমাণ নেই, এই করে হয়তো তদন্তের সব কিছুই হয়তো হারিয়ে যাবে। কিন্তু আমরা যেটুকুন বেরিয়েছে তাদেরকে বুঝতে পারছি রতি মহারথীরা জড়িত। এখন যারা তদন্ত করেছে, এবার বাদবাকিটা তাদের কাজ, সেটা কোর্টে গিয়ে প্রকৃত আর্গু করা, তথ্য জমা দেওয়া এবং মানুষের সামনে নিয়ে আসা যে দেখো তোমরা কাদের খপ্পরে পড়েছিল, তারা কারা, যাতে করে ভবিষ্যতে আর মানুষ এই ধরনের নেতাদের খপ্পরে আর না পড়ে। একদম। স্যার, আমার শেষ প্রশ্ন আপনার কাছে। একদম প্রায় 1.25 ঘন্টার যে কথোপকথন, আর ঠিকঠাক হিসাব করলে একদম 72.59 মিনিট, তাতে ধরা পড়েছে মোট 7 জনের কণ্ঠস্বর। তার মধ্যে একটি তোতা পাখি। সেই কথোপকথনের মধ্যে মোট 73 বার শোনা গিয়েছে কখনো অভিষেক, আবার কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটি। একদম কথোপকথনের সময়কাল 2017 সাল, স্থান সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর বেহালার বাড়ি। একদম নিয়োগ দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সেখানে গিয়েছিলেন তারই বেতনভুক্ত কর্মী অরবিন্দ রায় বর্মন। এবং অরবিন্দ সিবিআই এর জেরা ইতিমধ্যে দাবি করেছেন যে কুন্তলেরই নির্দেশে সেদিনের কথোপকথন তিনি নিজের মোবাইলে লুকিয়ে রেকর্ড করেছিলেন, পরবর্তীতে সেই কথোপকথন নিজের ল্যাপটপে চালান করেছিলেন। একদম টেপ দুর্নীতির তদন্তে নেমে এবারে একদম সেই ল্যাপটপ থেকে ওই অডিও রেকর্ডিং উদ্ধার করেছে সিবিআই। সেই পুরো কথোপকথনটি লিখিত আকারে তৃতীয় অতিরিক্ত চার্জশিটের সঙ্গে আদালতে পেশ করেছে সিবিআই। কি বলবেন স্যার? হ্যাঁ, দেখুন, এটা তো পরিষ্কার দেখা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতিটা কোথায় গিয়ে পৌঁছেছে এবং কারা এতে জড়িত, এবং সর্বোচ্চ মহলের সমর্থন না থাকলে এই ধরনের কাজ করা যায় না। আপনি প্রচুর লোকের কাছে টাকা নেবেন এবং টাকা নিয়ে তো আপনাকে ডেলিভারি করতে হবে, লোকে টাকা দেবে কেন? আপনি যদি দেখাতে পারেন যে এরকম ক্ষমতাশীল লোকেরা আপনার সঙ্গে আছেন, তাতেই তো আপনি তার ভিত্তি করে আপনি টাকা তুলতে পারবেন। সুতরাং এই যে বারবার কোনো ব্যক্তির নাম এসেছে, তিনি যে কতটা ক্ষমতাবান বাংলার মানুষ জানে, সিবিআইও জানে, তোতা পাখিও জানে কি না জানি না, তবে কিন্তু টাকাটা ওই নামের জোরেই উঠেছে। তিনি আছেন বলেই মানুষ টাকা দিয়েছেন, মানুষ মনে করেছে তার আশীর্বাদ থাকলে টাকাটাই হচ্ছে যে তার কাছে পৌঁছে যাবার একমাত্র উপায়, এবং সে টাকা দিলে তিনি সন্তুষ্ট হবেন। ভোলে বাবার মতন তিনি জল তুলসীতে সন্তুষ্ট নন, তাকে এই ধরনের টাকা দিতে হয়। এবং তারা হয়তো ভেবেছিল তিনি সন্তুষ্ট হলে তার মানুষ চাকরি পাবে, কিন্তু অবাক করা ব্যাপার, টাকা গেছে, সর্বনাশ হয়েছে, কিন্তু মানুষের চাকরি মেলেনি। আমাদের অনেকে বলছেন যা গেছে তা যাক। যাই হোক, সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সেই অবধি কি সিবিআই পৌঁছতে পারবে? কারণ একটা সময় এই কালীঘাটের কাউকে বলতে শোনা গেছিল যে আমার বস অবধি কেউ পৌঁছতে পারবে না। কালীঘাটের দেখুন, কালীঘাটের কাকু যখন বলেছিলেন তখন ওনাকে কেউ বুঝতেও পারেনি, জানতেও পারেনি। ওনার সব কিছুই ধরা পড়েছে, বোঝা গেছে। এখন ওনার বোধহয় অডিও টেপও প্রমাণিত হয়েছে, উনি কি বলেছেন না বলেছেন। এখন নামটা রয়েছে কিন্তু পরিচয় দেয়নি, এটা কেন সেটা বোঝা যাচ্ছে না। এটা কোনো স্ট্র্যাটেজি কিনা আমাদের এখনো ক্লিয়ার নয়, বা খালি উনি যে বয়ানটা রেখেছেন তাতেই নামটা আছে, পরিচয় নেই, এরকমও হতে পারে। কিন্তু একবার চার্জশিটে সিবিআই এর বলে দেওয়া উচিত ছিল যে ইনি কোন ব্যক্তি, কেননা এই নাম পশ্চিমবঙ্গে বহু মানুষের আছে। সুতরাং এটা সিবিআই এর স্ট্র্যাটেজিটা এখনো ক্লিয়ার নয়। যদি নামটা পরে পরিষ্কার করে বলে দিত তাহলে সুবিধে হতো। তো যাই হোক, তো কোথাও সেটিং আছে কিনা, মানুষের ধরনের ভাবনা চিন্তা তো রয়েছেই, কেননা কোনো সমস্যাই ঠিক সেভাবে সমাধান হচ্ছে না। তো আমরা চাইবো যে দ্রুত সমাধান হোক, এবং কোর্টেও যখন যাবে কোর্ট জানার চেষ্টা করুক, বোঝার চেষ্টা করুক এই অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষটি কোনজন।